নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন গোটা দেশের কাছে একটা ব্রেকিং নিউজ আছে। সেটা হচ্ছে অবশেষে অভয়া কাণ্ডে মানে আরজি কর কাণ্ডের যিনি দোষী, যাকে আর কি দোষী বলা হচ্ছে বা যাকে দোষী পাওয়া গেছে, সেই সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হলো। এবং সাজা ঘোষণা হলো তার মৃত্যুদণ্ড নয়, তার সাজা ঘোষণা হলো যাবজ্জীবন, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। মানে জেলের ভেতর থাকবে সে আমৃত্যু, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জেলেই তাকে কাটাতে হবে বলে সাজা ঘোষণা করা হয়েছে আজ শিয়ালদা আদালতে। এবং এই আদালতে এই ঘোষণার পরেই কিন্তু বেশ কটা প্রশ্ন উঠছে, আর সেসব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই দেশে যে সমস্ত ঘটনা সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে মানুষকে, সেটার মধ্যে অন্যতম বিরলতম ঘটনা হচ্ছে আরজি কর কাণ্ড, যেখানে হসপিটালের মধ্যে একজন ডাক্তারকে, যার হাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় বা যার হাতে থাকে মানুষের ভাগ্য, ভবিষ্যৎ কি হবে, বাঁচবে কি মরবে, সেই ডাক্তার, দেবীরূপী এক ডাক্তার ছোট্ট বোন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো। তারপর অনেকগুলো দিন কেটে গেল, 5 মাসের ওপরে চলে গেল, এবং শেষে জানা গেল আজকে সাজা ঘোষণা। আজকে শিয়ালদা কোর্টে যখন বিচারক অনির্বাণ দাস ডিক্লেয়ার করলেন যে এই ঘটনাটা মানে সঞ্জয় রায় যে ঘটনা করেছে সেটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, এটাকে তাই তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। ফাঁসির ঘোষণা হলো না, অর্থাৎ মৃত্যুদণ্ড, যেটা অনেকে চেয়েছিলেন যে ফাঁসি হয়ে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসি হয়ে যাক, সবাই বলেছিলেন ফাঁসি হোক, আমিও চেয়েছি, কিন্তু সেটা হলো না। কিন্তু না হয় একটা জিনিস তৈরি হলো, সেটা হচ্ছে এবার অনেক কিছু হয়তো জানা যেতেও পারে। কারণ সঞ্জয় রায় হচ্ছে সেই লোক যাকে কিন্তু প্রশ্ন করলে জানা যাবে যে সেদিন অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছিল। আজকে যখন তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হলো, তখন কিন্তু যে জায়গাগুলো সামনে আনা হলো সেগুলো হচ্ছে আপনাকে শুনতে হবে, তারপর বুঝবেন আপনি যে কোথায় সঞ্জয় রায় জড়িত। সঞ্জয় রায় অ্যাকচুয়ালি যে ঘটনার যেটা কি উল্লেখ করা হচ্ছে, যে ঘটনা মানে যেদিন ঘটেছিল সেদিন রাত্রে সঞ্জয় রায় কিন্তু ওখানে গিয়েছিল, অর্থাৎ সেই রুমে যেখানে বিশ্রাম নিচ্ছিল আমাদের ছোট্ট বোন অভয়া, সেখানে কিন্তু সে রাত্রিবেলা গিয়েছিল এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসছে, তার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এবং সেখানে তার যে হেডফোন পাওয়া গেছিল, সেই হেডফোন যেটা পরে সে ঢুকেছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই হেডফোন ওখানেই পাওয়া গেছে। এবং তারপরে মোবাইল ফোনের সঙ্গে তার হেডফোনের অর্থাৎ ব্লুটুথ ম্যাচ করে, এবং ফলত বোঝা যায় যে ওই হেডফোনটা তারই ছিল বা ব্লুটুথ হেডফোনটা তার ছিল। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে যে ওই ঘটনায় মৃতদেহের পাশে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে ওর হেডফোন। সঞ্জয় রায় বারবার বলার চেষ্টা করেছে আমার গলায় থাকা রুদ্রাক্ষ কেন ছিঁড়ে গেল না। আমি এটা নিয়ে আগেও বলেছি যে রুদ্রাক্ষ যে ডোর দিয়ে বাঁধা হয়, সেই বাঁধা ডোরটা চট করে ছেড়ে না, এটা কোনো অ্যালিবাই হতে পারে না যে এই জন্য আমি ওখানে ছিলাম না। কিন্তু তার অর্থাৎ আমাদের ছোট বোন অভয়ার মৃতদেহের শরীরে যে সমস্ত লালা রস পাওয়া গেছে, সেগুলোর সঙ্গে এই সঞ্জয় রায়ের সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছিল। এবং বহু জিনিস যেগুলো এভিডেন্স সিবিআই পেশ করেছে, যেটা কলকাতা পুলিশও বলেছিল যে এই জিনিস পাওয়া গেছে, সেগুলো সেন্ট্রাল ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও সেটাকে দেওয়া হয়েছে যে হ্যাঁ এগুলো ম্যাচ করে গেছে। অর্থাৎ সঞ্জয় রায় যে সে ঘটনা ঘটিয়েছে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, মানে আমাদের ছোট বোন অভয়ার ওপরে যে অত্যাচার করেছিল সেটা যে সঞ্জয় রায় ছিল, একদম নৃশংসভাবে যে করেছে এটা সঞ্জয় রায় ছিল, এটা কিন্তু প্রমাণিত হয়েছে, এটা আদালত জানাচ্ছে। আদালতের এই জানানোর পরে সঞ্জয় রায় সম্বন্ধে যে সাজা দেওয়া হয়েছে, সেই সাজা নিয়ে অনেকের মনের মধ্যে থাকবে যে কেন তাকে ফাঁসি দেওয়া হলো না, কেন। কিন্তু অনেকেই বলবেন যে এটা ঠিক আছে। দেখুন, আমার মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক বা ফাঁসি হোক, ফাঁসি হয়ে গেলে কিন্তু আমরা জানতেই পারতাম না আর কি হবে। এবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এরপরে এর বিরুদ্ধে নিশ্চয়ই হাইকোর্টে মুভ করবে, তারপর সুপ্রিম কোর্ট, অর্থাৎ মুভ হতে পারে। যেহেতু ফাঁসি হয়নি অনেকে মুভ করবেন না, হয়তো হতেও পারে, কারণ করবে, প্রত্যেকেই চায় আমার যে সাজা হয়েছে সেটা ঠিক নয়, আমারটা কমুক। কিন্তু সঞ্জয় রায় তো দোষী আমরা জানলাম। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলা হয়নি আপনাদের, সেটা যে বিচারক অনির্বাণ দাস আরেকটা রায় দিয়েছে, সেটা হচ্ছে রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা এই অভয়ের মা বাবাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। কিন্তু ক্ষতিপূরণ তো অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ হয় না, এই ক্ষতির কোনো পূরণ হয় না, টাকা দিয়ে পূরণ করা যায় না। তবুও একটা আর্থিক সাহায্য শুনলাম, জানলাম, কিন্তু ভালো লাগলো এটা বলবো না। কারণ আপনার মনে, আমার মনে, সবার মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে কাণ্ড ঘটলো অভয়া কাণ্ড, এরপরে আমরা কি দেখেছি কিভাবে
ওই রুমটাকে, সেমিনার রুমটাকে ভাঙার চেষ্টা হয়েছিল, কিভাবে হামলা হয়েছিল, তার সঙ্গে কারা জড়িত ছিল, কি করেছিল তারা, সন্দীপ ঘোষকে কেন গার্ড করেছিলেন মমতা ব্যানার্জি, সন্দীপ ঘোষ কেন জড়িত, টালা থানার ওসি কেন এটাকে ঢাকার চেষ্টা করছিলেন, যেটা অভিযোগ, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে টালা থানার ওসিকে এবং সন্দীপ ঘোষকে এই অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও চার্জশিটের অভাবে, চার্জশিট না দেওয়ার জন্য এরা দুজন এখন বেল পেয়েছে, তবে মামলা থেকে বেকসুর খালাস কিন্তু কেউ হয়ে যায়নি, অর্থাৎ এখনো পর্যন্ত তারা অভিযুক্তের তালিকায় আছে। দোষী আমরা কেউ বলছি না, কিন্তু অভিযোগ তাদের নামে আছে। আচ্ছা, প্রশ্ন কতগুলো ওঠে জানেন, সেটা হচ্ছে যা পুলিশ তদন্ত করে বের করলো, সিবিআই একই জিনিস তদন্ত করে বের করলো, তাহলে পুলিশ যা তদন্ত করবে তা সিবিআই দেখে আমাদের লাভ কি? মানে একই জিনিস তো ভাবে, তো এই তদন্তে আর কি বেরোবে কি? এই প্রশ্নগুলো জানেন ঘুরপাক খাচ্ছে। দিদি মোদি সেটিং আছে কি আছে জানি না, তবে সিবিআই যে কোথাও সেটিং হয়ে গেছে বলে এটা কিন্তু অনেকে অভিযোগ করছেন, অনেকের কাছে এই অভিযোগ আসছে। আর এই অভিযোগটা হওয়া স্বাভাবিক, কারণ একজনের সাজা হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, আর বাকি যারা এই কাজে জড়িত। দেখুন, একটা কথা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে সঞ্জয় রায় তো জড়িতই, সঞ্জয় রায় তো দোষী প্রমাণিত, কিন্তু তাকে যারা আড়াল করছিল, এই যে নেক্সাস একটা চলছিল, যে নেক্সাসটার কথা সন্দীপ ঘোষ মানে আর্থিক যে তছরূপ করেছে, সবকিছু করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আক্তার আলীর আনা অভিযোগ অনুযায়ী সন্দীপ ঘোষ তো জড়িত, কিন্তু সন্দীপ ঘোষ যে এই মার্ডারের সঙ্গে জড়িত নয়, এই প্রমাণ এখনো পাওয়া যায়নি। আচ্ছা, এরা কি কেউ জড়িত নয়? সেদিন রাত্রে কারা কারা এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল? কেন তড়িঘড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল? কেন সেখানকার কাউন্সিলর রাস্তায় নেমে পড়েছিল? এই কেনর উত্তরগুলো কি খোঁজা হবে না? আমার কাছে প্রশ্ন এগুলো। আর এই কেনর উত্তর খুঁজলেই তো বেরিয়ে আসবে আসল আসল নাম, বাঘা বাঘা নাম। সেই বাঘা বাঘা নামগুলো কি আড়ালে থেকে যাবে? সঞ্জয় রায়, তার পেছনে কেউ নেই। কেউ নেই আমি বলছি এই কারণ হচ্ছে তার এই বড় বড় মাথা কেউ নেই। জানি না আড়ালে আবডালে কারা আছেন, তাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু মাথা কেউ নেই। সঞ্জয় রায়ের হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে তার মাকে বা তার দিদিকেও আমরা দেখিনি, অর্থাৎ তারা সবাই জানে সঞ্জয় রায় ক্যারেক্টারটা কেমন। তাই সঞ্জয় রায়কে নিয়ে তুল্যমূল্য বিচার করার কোনো জায়গা নেই। বড় বড় মিডিয়া ধনঞ্জয়ের সঙ্গে সঞ্জয়কে গুলিয়ে দিয়েছে, আমি দেখছিলাম যে ধনঞ্জয় যেটা করেছে অপরাধ। দেখুন, অপরাধ তো আমাদের মনে হচ্ছে আজকে অপরাধ, হয়তো আগামী দিনে জানা যাবে সেটা অপরাধ নয়, কারণ ধনঞ্জয়কে নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্কিত কিছু আছে ধনঞ্জয় আর যে মানে ধর্ষণ করে হত্যাকাণ্ড, সে ঘটনা নিয়ে। ধনঞ্জয়ের প্রসঙ্গ আলাদা, ধনঞ্জয়ের জন্য তার মা, তার বাড়ির লোকেরা সবাই নেমেছিল, কিন্তু এক্ষেত্রে সঞ্জয়ের জন্য সঞ্জয়ের মাও কিন্তু কোনো প্রতিবাদ করেনি। মানে আমার ছেলেকে কেন ফাঁসানো হচ্ছে এটা বলেনি, কিন্তু না, দিদি বলেছে। অর্থাৎ সঞ্জয়ের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা নোটোরিয়াস, সে ভালো না, এটা পরিষ্কার। তবে সে কি করে সিভিক ভলেন্টিয়ার হয়ে রইল, এটা একটা বড় প্রশ্ন। ফাঁক ফোকর তো প্রচুর রয়েছে। সব ফাঁক ফোকরের মধ্যে বড় ফাঁক ফোকর হচ্ছে কোনটা জানেন? সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক কিছু হলো, কিন্তু সন্দীপ ঘোষ এখনো বহাল তবিয়তে আছে। সিবিআই তদন্ত এখন কতটা গেছে? সিবিআই কি ভাবছে এটার সঙ্গে এরা জড়িত নয়? তাহলে অ্যারেস্ট করলেন কেন? এই প্রশ্নগুলো ওঠে জানেন। আর আমাদের মনের মধ্যে প্রশ্ন ওঠে কারণ আমরা সত্যিকারের সঠিক বিচার চাই। আজ এখনো জাস্টিস ফর আরজি কর চলছে, তার কারণ হচ্ছে আন্দোলনে সবাই নামছেন, সবাই বলছেন একটা কথা, সেটা হচ্ছে সঞ্জয় রায় একা দোষী নয়। আরেকটা কথা আমি আপনাদের বলি, সঞ্জয় রায় যে অপরাধ করেছে, সেই অপরাধ করে লুকোতে পারছিল, পালিয়ে যেতে পারছিল, বা করে বেরিয়ে যেতে পারছিল, বা ওই রকম জায়গায় একটা তৈরি হয়ে গেল, ভাঙচুর হলো জায়গাটা, এগুলো করতে পারলো কারা, কেন, কিসের জন্য? আর সঞ্জয় রায়ের মতো লোকেরা তৈরি হয় কি করে? এই প্রশ্নগুলো ওঠে না। আজ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ওই হসপিটালটা দেখার জায়গা নেই, বন্ধ হয়েছে। কিন্তু কেন এটা করা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কাজগুলো কেন করেছেন, এই প্রশ্নও কিন্তু উঠবে। নিরাপত্তার ব্যাপারটা কেন সরাসরি পুলিশ দেখবে না, এই প্রশ্ন উঠবে। যদিও এই প্রশ্ন উঠেছে, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন, সিনিয়র ডাক্তাররাও সাথ দিয়েছেন, আমরা সবাই সাথ দিয়েছি। রাত জাগা আন্দোলনে আমরা সবাই ছিলাম, আমরা সবাই রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি, যে যেদিক থেকে পেরেছে ভিন্ন ভিন্ন দিক থেকে প্রতিবাদ হয়েছে। বাবা মা আজও সেই হারিয়ে আছে, বুক চাপড়ে কান্না ছাড়া বাবা মার কাছে কিচ্ছু নেই। তবু প্রশ্ন ওঠে যে আদৌতে এই বিচারটা কি শেষ হয়ে গেল এখানে? সঞ্জয় রায় যে ধরা পড়ে গেল, সঞ্জয় রায় যে সাজা হয়ে গেল, তারপরে কি শেষ হয়ে গেল? হারিয়ে যাবে সন্দীপ ঘোষ বা যারা ওই টালা থানার ওসি যার নাম এসছিল, যে আর কি এগুলোকে একটু গড়িমসি করছিল, সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছিল না, কত আন্দোলন, কত আগুন জ্বলেছিল, কত কিছু আমরা জেনেছিলাম, সেগুলো কোথায় যেন ফুস করে নেমে গেল। সিবিআই কি একটা অপারক সংস্থা? প্রশ্নগুলো ওঠে জানেন, কারণ সিবিআই কিছু করতে পারে কি? তাহলে সিবিআইকে রেখেই বা লাভ কি? পশ্চিমবঙ্গে তাহলে কোনো ঘটনায় সিবিআইকে পাঠানো উচিত নয়।
আমরা কোনো ঘটনারই শেষ জানতে পারি না। সারদা মামলায় বেড়ে আছে সবাই, কিন্তু সারদা মামলায় জেল হচ্ছে না কারণ। কেন? রোজভ্যালির মামলা থেকে শুরু করে সমস্ত চিটফান্ড মামলায় এখনো পর্যন্ত কোনো চার্জশিট জমা পড়ছে না, কাউকে সাজা দেওয়া হচ্ছে না। কেন? আর্থিক দুর্নীতি থেকে শুরু করে বড় বড় ক্ষেত্রে কাকু, কালঘাটে কাকু থেকে শুরু করে সবার নাম এসছে, কিন্তু তাদের বিরুদ্ধে, মানে মাথা যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কেন? এই কেনর উত্তরগুলো কে দেবে? এই কেনর উত্তর আমরা জানতে চাই। সিবিআই যদি এই রাজ্যে এসে তাদের কর্মক্ষমতা দেখাতে না পারে, দিল্লিতে যদি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করাতে পারে, দিল্লিতে যদি সবকিছু করতে পারে, তাহলে এই রাজ্যে এসে সিবিআই, ইডি কেন ওই ছোট ছোট চারাপোনাগুলোকে ধরে ছেড়ে দেয়? কেন? কোথায় গিয়ে রাঘব বোয়ালদের সঙ্গে তাদের কি সেটিং হয়ে যায়, নাকি সেটিং ওপরে হয়? কেন হয়? কি লাভ হয়? কি জন্য হয়? এই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠবেই, আর এই প্রশ্নগুলো আমরা তুলবই, কারণ এই প্রশ্ন আমাদের তুলতে হবে, নয়তো আমাদেরও অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। মানে আমরা, মানে বাংলার বঙ্গবাসী যারা চাই বাংলার বুকে ভালো কিছু হোক, কিন্তু আমরা পাচ্ছি না। আর এর উত্তর সবাইকে দিতে হবে, এর উত্তর সবাইকে দিতে হবে। এর যে ব্যাখ্যা, যে কেন হচ্ছে না, এই ব্যাখ্যা দিতে হবে কিন্তু কেন্দ্র সরকারকেও, কারণ এই রাজ্যে আমরা কেন সব দেখছি না। এই প্রশ্নগুলো কিন্তু আমার মনের মধ্যে আছে, আপনার মনের মধ্যে কি এই একই প্রশ্ন আছে? যদি থাকে প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ, আপনার মনের মধ্যে প্রশ্ন আছে, কেন এই রাজ্যে হচ্ছে না কিছু। আর যদি মনে হয় কেন হচ্ছে না আপনার কাছে উত্তর আছে, সেই উত্তরটাও আপনি দেবেন। আমি দেখতে চাই আপনারা কি ভাবছেন। আর যদি মনে হয় এই প্রশ্নটা সবার মাঝে পৌঁছে দেওয়া দরকার আছে, এই প্রশ্ন উঠছে, মানুষ জানতে চাইছে যে অ্যাকচুয়ালি কেন আমরা সমস্ত হিসাব পাচ্ছি না। সারদা হোক, রোজভ্যালি হোক, বা যে কোনো চিটফান্ড কাণ্ড হোক, বা আর্থিক ঘোটালা হোক, চাল মামলা হোক, বা আর্জি করো, কেন আমরা শেষটা জানতে পারছি না, যে আর কারা কারা জড়িত, এটা কেন জানবো না আমরা? এই জানার কি অধিকার আমাদের নেই? যদি মনে করেন আছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, অন্তত 100 জনকে শেয়ার করে জানান, জাগান, বোঝান, যা আমরা জানতে চাই, বাংলা জানতে চাই যে এর উত্তর কোথায় আছে, কেন হচ্ছে না সবকিছু। এটা আমাদের জানার অধিকার আছে, কারণ আমরা বাংলার বঙ্গবাসী, তার সঙ্গে সঙ্গে আমরা এই দেশের একজন নাগরিক। এই প্রশ্নটা তাই তুলতে হবে আমাদের। ভালো থাকুন, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় যে এই বক্তব্যটা চারিদিকে স্প্রেড করা দরকার আছে, তাহলে আবারও বলছি আমি, আপনাদের প্রতিবেদনটাকে শেয়ার করবেন। ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, মাথা উঁচু করে বাঁচুন, এটাই বলা। আসি এখনকার মতো। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।